নমস্কার শ্রদ্ধেয় সুধীবৃন্দ এবং আমার পাশে বা সামনের দিকে যে সমস্ত স্রষ্টারা বসে আছেন এবং যারা এতদিন ধরে যারা পিছিয়ে পড়া আমাদেরই এক শ্রেণীর মানুষের একটা ঈর্ষার কারণে বা অবহেলার কারণে তাদের নিয়ে কাজ করার জন্য যারা নিবেদিত সেই স্রষ্টাদের আমি নমস্কার জানাই। আমি এমন একটা শ্রেণীর কথা বলবো যারা আমাদের নিকটতম বন্ধু, আমাদের প্রতিবেশী, কিন্তু শুনলে অবাক হবেন সারা ভারতবর্ষে তাদের সংখ্যা এখন বোধহয় 10,000 বেশি নয়। আমাদের পুরুলিয়া জেলাতে হাতে গোনা 477 জন আছেন 22 সাল পর্যন্ত ক্ষেত্র সমীক্ষায় আমার ফসল এই হিসাবে। তারা হলেন বীর হর। বীর মানে জঙ্গল আর হর মানে মানুষ, জঙ্গলের মানুষ। আমি ক্ষেত্র সমীক্ষা করতে গিয়ে দেখেছি, আমি 2001 সাল থেকে তাদের সাথে বিভিন্ন কাজকর্মে জড়িত। আমরা ট্রাইবাল ডিপার্টমেন্টের সাথে একটা সেমিনারও করেছিলাম রবীন্দ্র ভবনে। তখন একত্রিত হওয়ার তারা সুযোগ পেয়েছিলেন। বছর 20 আগেও তাদের একজনকে মানে গুহার থেকে আবিষ্কার করতে হতো, তার বউকে 50 টাকা দিলে অযোধ্যা পাহাড়ের গুহা থেকে চুনো শিকারীকে ডেকে আনতেন, তারপরে তার সাথে আমরা কথাবার্তা বলতাম। তাদের নিয়ে একটা অনুগল্প আমি বলবো। তো এরকম আমাদের ভারতবর্ষে আপনারা জানেন 75টা আদিম জনগোষ্ঠী আছে। আমাদের পশ্চিমবাংলায় লোধাসভর, বীরহর এবং টোটোরা আছেন। এরা আগে পিটিজি বা প্রিমিটিভ ট্রাইব গ্রুপ হিসাবে পরিচিত ছিলেন। বর্তমানে আমরা পিভিটিজিএস বলছি, পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ। তো এককালে ছোটনাগপুর এলাকায় এরা ছিলেন। তো বর্তমানে তাদের সংখ্যাটা কমতে কমতে ভাষা এমন একটা জায়গায় চলে গেছে 72% ইতিমধ্যে সাঁওতালির গহ্বরে বিলীন হয়ে গেছে। আর সংস্কৃতি, তাদের গান কেবলমাত্র তাদের বিয়ের সময়, শ্রাদ্ধের সময়, বাখের বিনতি, মাগসিম, এইটুকু যা শোনা যায়। হয়তো কয়েক বছরের মতো শুনবো, হয় হৌদের মতো বা এদের মতো, সময়ের অপেক্ষা এদের সব কিছু বিলীন হয়ে যেতে। তো এদেরই একটা অনুগল্প আমি বলবো। আর গল্প হলো সেটা কিন্তু সত্যি। তার আগে আর একটা বাস্তব অভিজ্ঞতা বলি। আমার বাড়ি অযোধ্যা পাহাড়ের পাদদেশে, ঘাটবেড়া কেরোয়া অঞ্চল। অযোধ্যাতে দীর্ঘদিন শিক্ষকতা করেছি, সেই সুবাদে এদের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক, সাঁওতাল, মুন্ডা, এছাড়া বীরহর, সবর, সবার সাথে তখন থেকেই এদের কিছু কথা লেখার চেষ্টা করেছি বিভিন্নভাবে। তো তখন আকালের বছর ছিল, সেটা গল্প হলেও কিন্তু সত্যি। আমরা স্কুল যাই, আমাদের কানা পাহাড় পেরিয়ে যেতে হয়। লঙ্গরখানা চলছিল তখন দুর্ভিক্ষের জন্য। লঙ্গরখানা বলতে আপনারা জানেন, খুব নিকৃষ্ট মানে চাল একটু কুমড়া টুমড়া দিয়ে সিদ্ধ করে দেওয়া হতো। তো একটা বুড়া, ওই গ্রামের রজক বুড়া, আমি নাম করেই বলছি, ধোপা, তারা রোজ খাবারটা নিয়ে আসতো, খেত। তারপরে খাবারটা খেয়ে ও ঘর ঢোকার আগে কিন্তু পেটটাকে ভালো করে ধুয়ে নিত, ভালো করে পেটটাকে ধুয়ে নিত। এটা খুব আমরা শিশু মন নিয়ে প্রতিদিন আমরা কিন্তু দেখতাম। একদিন আমি জিজ্ঞাসা করলাম, আমাদের 22 জনের দল ছিল তখন, স্কুলে একটা নিয়ম ছিল যে 22 জন যদি হতো কোনো স্কুলে পড়ুয়া, তাদের একটা ফুটবল দেওয়া হতো। এই জন্য আমরা ডাকাডাকি করে 22 জনকে ভর্তি করতাম। তো আমি জিজ্ঞেস করলাম, দাদু তুমি তো ভাই খাবারটা পেট পুড়িয়ে ভালোই খাও, পুরা কষে মারে দিও, পেটটা কেন ধুইও বলো দেখি। দূর বোকা, তোরা এইসব কি জানবি, কন্যা কোন হাড়ি বাউরি মুচি রাঁধেছে, কারণ খাবারটা নিয়ে ঘর ঢুকলেই হলো, খাতে তো খাইছি জীবনের জ্বালায়। তো দেখুন মনে কিভাবে এদের গেঁথে যায়, দলিতদের এটা গেঁথে দেওয়া হয় বিভিন্নবার। এদেরই একটা বীরহর সন্তানকে নপাড়াতে ভর্তি করেছিলাম, চুনু শিকারীর ছেলেকে, তার নাম কাঞ্চন শিকারী। তো এখন একদিন আমি তাকে জানলাম, কাঞ্চন পড়াশোনা কেমন চলছে? ওরা দুজন মাত্র মাধ্যমিক পাস, কাঞ্চন শিকারী আর সীতারাম শিকারী। ভূপতি পল্লী মাদালাতে বাড়ি, কেবলমাত্র 72টা পরিবার ওখানেই আছে, সব থেকে বেশি পুরুলিয়া জেলায়। তো আমি ফোন করছি একদিন, তো বলছে স্যার খাতে ধুতে ভালোই দিচ্ছে, তবে বড় পড়তে বলছে, পড়তে বলছে, মানে পড়তে বলাটাই তাদের কাছে যেন একটা অন্য জগৎ। তা আমার বক্তব্য হচ্ছে যে যারা যেভাবে থাকতে অভ্যস্ত, আমরা দলিতদের জন্য যদি কাজ করি, তাদের স্বকীয়তা, স্বাভাবিকতা, এটাকে বজায় রেখে তাদের সাহিত্যগুলোকে যদি আমরা টেনে আনি, আমার মনে হচ্ছে কাজটা আরো বেশি আমাদের কিন্তু প্রাঞ্জল হবে বলে আমি মনে করি।
তো এখন এদেরই একটা লোক কথাই বলছি। দেখুন, এদের লোক কথা বা এটা জানতে গেলে আপনি মৌখিক সাহিত্যের উপর অবশ্যই আমাদেরকে নির্ভর করতে হবে। তাদের বাখের, বিনতি, স্তোত্র এবং ওরাল ট্রেডিশন যেগুলি আছে সেইগুলিকে ভর করতে হবে। কারণ এক দিদি খুব সুন্দর কিছুক্ষণ আগে বললেন, দলিতদের কোনো ইতিহাস নেই। এই শাখা মুশাখাদের নাম ইতিহাসে কতটুকু আছে? যারা স্মৃতিসৌধ, বিভিন্ন তাজমহল বা বিভিন্ন বললেন, তাদের কথা থাকে না। তো তেমনি এদের কথা কিন্তু আছে, সেটা কিন্তু তাদের গানে আছে, কবিতায় আছে, বাখেড়ে আছে, বিনতিতে আছে, ভান্ডান বিনতি, জানাম ছাটিয়ার বিনতি যেগুলোকে বলা হয় সেগুলির মধ্যে আছে। এরকমই আমি একটা সংকলন করেছিলাম এই বীরহরদের। বানরের লেজ হলো কি করে, আর বীরহররা কেনই বা বাঁদর খায়। আমার কাছে একটি বই আছে, সেটা আমি সদস্য সচিব মহাশয়কে দিয়ে যাব। যে দেখুন, আমি একটা সিরিজ শুরু করেছি হারিয়ে যাচ্ছে যারা। এর প্রথম সিরিজটা আমি করেছি এই অরণ্য দুলাল বীরহর, আর পরের সংখ্যাটা আমার অরণ্য দুলাল কোল, অরণ্য দুলাল পাহাড়িয়া, এইভাবে হতে যাচ্ছে আর কি। তো এখন দেখুন, এই বানরটা কিন্তু এই বীরহরটাকে প্রণাম করছে। আমরা নিজেরা চাক্ষুষ দেখেছি, বীরহররা কিন্তু মানে এদেরকে দেখলেই বানরেরা কিন্তু তাদেরকে প্রণাম করে আর সরে যায়। কেমনভাবে আর্যায়ন তত্ত্ব মানুষের মধ্যে তো বটেই, কিভাবে পশু পাখির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তারই একটা আমি গল্প বলছি। সেটা হচ্ছে, আপনারা জানেন রামায়ণ মহাভারতের কথা, সেটা পৌরাণিক হতে পারে কিন্তু মানুষের মনকে বিভিন্নভাবে অধিকার করেছে। যদিও সেটাও আমি বলবো একটা আর্যায়ন। জ্যোতিবা ফুলে, দক্ষিণ ভারতের যে বিখ্যাত সমাজ সংস্কারক, তিনি খুব ভালো একটা কথা বলেছিলেন। সেটা হচ্ছে, ভারতবর্ষের ইতিহাসটাই তো হচ্ছে শূদ্রদের উপর ব্রাহ্মণদের অত্যাচারের ইতিহাস। তারই একটা নমুনা। সেটা কি, যে সীতাকে অপহরণ করে নিয়ে গেলেন রাবণ রাজা। সীতার খোঁজে খোঁজে সেখানে হনুমান, লক্ষণ এবং শ্রীরামচন্দ্র হাজির হলেন লঙ্কায়। হনুমান বেটা তো বড় বেয়াদব, কাউকে মানে না, ফল মূল সব কিছু করছে, ডাল ভাঙছে। রাবণ রাজা সেনা পাঠালেন, কেউ আর ধরতে পারে না হনুমানকে। হনুমানের বড় দয়া হলো যে এরা তো আমাকে ধরতে পারবে না, তাহলে কি করি? ওইখানে তখন বীরহররা ছিল, জনশ্রুতি বীরহররা কিন্তু প্রথম শ্রীলঙ্কাতেই ছিল, সিংহলে ছিল, এবং রাবণ রাজা এদেরকে ওই হনুমান ধরার কাজে ব্যবহার করেছিলেন। তো বীরহর দুই বুড়া বুড়ি, তাদেরকে রাবণ রাজা দায়িত্ব দিলেন, তাদেরকে যে এরা ছাড়া হনুমানদেরকে কেউ জব্দ করতে পারবে না। আমি কেন আর জানি বলছি, যে তথাকথিত পৌরাণিক চরিত্র বলুন আর সামাজিক চরিত্র বলুন, এই দলন করতে করতে দলিতদেরকে নিয়েই নিজের কিভাবে কার্যসিদ্ধি করেছে সারা ভারতবর্ষ জুড়ে, এটাও এই অনুগল্পটা তারই একটা শিক্ষা দেয়। তো এখন দুই বীরহর বৃদ্ধ বৃদ্ধা তাদেরকে ডেকে আনা হলো, তারাও হনুমানকে আর জব্দ করতে বাগে আনতে পারে না। শেষে হনুমানের দয়া হলো, বলছে তোমরা আমাকে ধরতে পারবে না, আমার দয়া হচ্ছে তোমাদের উপর। তাহলে কি, যে তোমরা ফাঁদ তৈরি করো, শক্ত জাল তৈরি করো, সেই জালে আমি আটকা পড়বো, তাছাড়া আমাকে কোনো মতে ধরা যাবে না। সেই বীরহর বুড়া বুড়ি তারা সেই জাল তৈরি করলো এবং জালে হনুমান ধরা পড়লো। তাকে মারতে উদ্যত হয়েছে বীরহর বুড়া বুড়ি, না আমাকে মারো না, আমি নিজের থেকেই আমি নিজেকে কষ্ট দিব, প্রহার দেব, তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? গল্পটা আপনারা সবাই জানেন, এটা বীরহরদের মধ্যে প্রচলিত, তাই বলছি। সেটা হচ্ছে, যত কাপড় চোপড় আনো আমার লেজে বাঁধো, আর যা তোমাদের তেল এবং ঘি আছে সেখানে ঢালো, আর আগুন লাগিয়ে দাও, তাহলে নিজেই তো আমি শেষ হয়ে যাব। বীরহর বুড়া বুড়ি তাই করলো, তা বেঁধে দিল, আগুন জ্বালিয়ে দিল। তারপর ঘটনা আপনারা সবাই জানেন, লঙ্কা দহন হয়ে গেল। বীরহরদের কথা মতো হনুমানকেই শাস্তিটা পেতে হলো। এবার হনুমান নিজের মুখে ঘষেছে, নিজের বিভিন্ন জায়গায় তালুতে ঘষেছে, যেখানে যেখানে ঘষেছে সেখানে তার কালো হয়ে গেছে। এইবার হনুমান শ্রীরামকে জিজ্ঞাসা করছেন, তাকে মামা বলতেন, যে আমি তো এবার সমুদ্রে ঝাঁপ দিচ্ছি, আমি মারা যাব, আমার সৎকার কে করবে? তখন শ্রীরামচন্দ্র তাকে বললেন, তোমার সৎকার ওই বীরহর বুড়া বুড়ি যারা তোমাকে এই এটা দিল, তারাই তোমার সৎকার করবে এবং আগামী দিনে ওরাই তোমাদেরকে খাবে। তখন থেকে নাকি এই বীরহররা এরা এদেরকে দেখলেই হনুমান কিন্তু প্রণাম করে। আমি এই অনুগল্পটা কেন বললাম, যে এইরকম বিভিন্ন অনুগল্প এবং বিভিন্ন শিক্ষাগুলি আমাদের লৌকিক সাহিত্যে আছে, বাখেড়ে আছে, বিনতিতে আছে। আপনারা একটু যদি করেন, দেখবেন যে তখন কোপারনিকাসের জন্ম হয়নি, বা আইজ্যাক নিউটন তিনি কিন্তু মাধ্যাকর্ষণ শক্তির কথা বলেননি। তখন কিন্তু এটা সাঁওতালি গানে, তখন প্রথম যে সাঁওতালদের গান ডাহার সেরেং, সেটাকে বলছে যে সৃষ্টি তত্ত্বে পিলচুহারা এবং পিলচু বুড়ির সাত
কন্যা এবং ছেলে যখন একসাথে মিলিত হচ্ছে, খাঁড়রায় বীর আর সরটুক বীর বন জঙ্গল থেকে আসছে, মুখ্য দেখো দুঙ্গুদ চাম্পাকিয়া বাড়ে লাতার ডাহার রেখো দুঙ্গুদ, মানে চাম্পাকিয়া বট গাছের নিচে পিঁপড়েরা সারিবদ্ধভাবে চলেছে। তাহলে দলিতদের ইতিহাস হচ্ছে একতার ইতিহাস, ঐক্যবদ্ধ হওয়ার ইতিহাস। তো তখন হয়নি এই পৃথিবীর আবর্তন বিবর্তন, এই পরিক্রমণ গতি আবিষ্কৃত হয়নি, কোপারনিকাসরা বলেননি। কিন্তু সাঁওতালদের সব থেকে পুরনো গান বাহা, সেই বাহা গানে বলা হয়, হেসাব মা চটেরে বাড়ে মা লাভের রে যা গোসাই তু দে দয় রাগে কান, দেশ চং আচুরেন দিসম চং বিহুরেন যা গোসাই গুথরুত্তয় সাহেলা। অর্থাৎ এই দেশ চং আচুরেন দিসম চং বিহুরেন, পৃথিবী ঘুরছে, তাই সদ্য দাঁত ফোটা ব্যগ্র শাবক হাই তুলছে, ভরত পাখি হাই তুলছে, গান করছে, অর্থাৎ পৃথিবীটা ঘুরছে। আর যে শবরদেরকে আমরা ওই যে ব্রিটিশরা বলতো ক্রিমিনাল ট্রাইব, আমরাও তাদের উপর অত্যাচার করেছি, তাদের যে মমত্ববোধ, কেন তারা ক্রিমিনাল ট্রাইব, একটা শবরদের গানে বলছে, সাকার সাকার পানিক জাম ডাঁডি কুঁড়ি পাড় খাম, কাঠ নাই পতর নাই ধান নাড়ায় রাঁধিমু, আসি গেনাক ধুরব কুটুম খাই গেনাক বাসিকে। সাকার সাকার পানিক জাম ডাঁডি কুঁড়ি পাড় খাম, সকাল সকাল জলকে যাব, দাড়ি খুঁড়ে জল খাবো, কাঠ নাই পতর নাই ধান নাড়ায় রাঁধিমু, আসি গেনাক ধুরব কুটুম খাই গেনাক বাসিবে। ঘরে কাঠ নাই, ঘরে পাত নাই, দূরের কুটুম এসেছিল, তারা বাসি খেয়ে গেল। আর তাদের মমত্ববোধ, কুরকুট আপনারা জানেন, শাল পাতায় হাট পাতায় ওরা যে বিভিন্ন কুরকুট, লাল পিঁপড়ের ডিম, তো তাকে সেই কুরকুটকে বলছে একটা শবর, কাঁদস কেন রে কুরকুট ভাবস কেন রে, আওক নরে নতুন পতর ঘর বাঁধিম রে, নতুন পাতা গজাচ্ছে, আমরা ঘর বাঁধবো, কুরকুট তুমি কেন ভাবছো? তাদেরকে আমরা ক্রিমিনাল ট্রাইব বলি, কিন্তু তাদের মধ্যে কি মমত্ব বোধ এটা। আর বীরহরদের এখন কিন্তু এক দিদি খুব সুন্দরভাবে বললেন, বন থাকছে না, পাহাড় থাকছে না, আগামী দিনে এদের মানুষগুলোই থাকবে না, তাদের সাহিত্য সংস্কৃতি কিভাবে থাকবে? আলে দলে বীরহর হেকে সাকাম কুম্বা অড়াক তালে, বীর হাঁসের জম তিলে তাহে কিনালে, এটা বীরহরদের ভাষা। সেটা কি যে আলে দলে বীরহর হেকে, আমরা সবাই বীরহর, সাকাম কুম্বা ওড়াক তালে। 20 বছর 30 বছর আগেও তারা টান্ডা কেন্দ্রিক জীবনযাত্রায় অভ্যস্ত ছিল, কুম্বা ঘরে থাকতো, সূর্যালোক সেখানে ঢুকতো না। বীর হাঁসের জম তিলে তাহে কিনালে, বীর হাঁসের মানে বাংলা কন্দ, এগুলো খেয়ে আমরা থাকতাম। তো এদের এই মৌখিক সাহিত্য, এদের বাকি বিনতি কাহিনী কুদুম, এগুলির সংকলন চাই। এদের মধ্যে যে একতার পাঞ্চজন্য আছে, সেগুলিকে গ্রন্থ আকারে আমরা প্রকাশ যদি করতে পারি, শুধু আদিবাসী দলিত নয়, সারা পৃথিবীর মানুষ এক হয়ে চলার একটা দীক্ষা পেতে পারে। নমস্কার, শুভকামনা।